সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ হচ্ছে 15 মে। এরই মধ্যে স্পষ্ট হয়েছে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর অবস্থান বিপরীতমুখী। এমন অবস্থায় জাতীয় ঐক্যমত্য কমিশনের আশা অনুযায়ী জুলাই সনদ রচনার সম্ভাবনা কতটুকু, ঐক্যমত্য না হলে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার পথ কি হতে পারে, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় ঐক্যমত্য কতদূর। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। করিডোর নিয়ে আলোচনা হলেও চুক্তি হয়নি, প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ, বললেন নিরাপত্তা উপদেষ্টা। অনির্বাচিত বলেই লুকোচুরি করছে সরকার, অভিযোগ রিজভির। গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক, মন্তব্য মির্জা ফখরুলের। ফ্যাসিবাদী চর্চা থেকে মিডিয়াকে বের হওয়ার আহ্বান নাহিদ ইসলামের। দ্রুত সংস্কার করে ডিসেম্বরের মধ্যে ভোট চায় 12 দলীয় জোট। নির্বাচন ঘিরে বড় সাইবার হামলার শঙ্কা সরকারের, এখন থেকে সতর্ক থাকার নির্দেশ তথ্য উপদেষ্টার। এবং দুই উপদেষ্টার সাবেক পিও, এপিএস ও সাবেক এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, তদবির ও কমিশন বাণিজ্যের অভিযোগ। আমরা আলোচনায় আসতে চাই প্রথমেই রহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করি। সংস্কার বিষয়ে বিএনপি, এনসিপি, জামায়াত ইসলাম সহ আপনাদের দলগুলোর আসলে কমিউনিস্ট পার্টি সহ সব দলের আসলে অনেক ধরনের মতামত আছে, বিপরীতমুখী অবস্থানও দেখা যাচ্ছে। এমন অবস্থায় আসলে এই সংস্কার প্রস্তাবগুলোতে যদি ঐক্যমত না হয়, সেক্ষেত্রে নির্বাচনের পথে কোনো ধরনের বিলম্ব ঘটতে পারে কিনা আপনি কি মনে করেন? এটি দিয়ে শুরু করতে চাই। আমাদের কাছে কি কি বিষয়ে দ্বিমত আছে সেটারও একটা তালিকা আছে, সেটি ধরে আমি পরবর্তী প্রশ্নগুলো করব। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি বিএনপি নেত্রীকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বিবেচনায় সরকার আমাদের সাথে যে কথাগুলো বলেছে এবং যে সব বিষয়ে তাদের সাথে আমাদের শুরুতে ঐক্যমত্য হয়ে আছে, আমি সরকারের কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি সেই কথা রক্ষা করে তাহলে ঐক্যমত্য খুবই সহজ। এটার জন্য আপনার টাইটেলে দেখলাম যে জুলাইয়ের মধ্যে যদি না হয় নির্বাচন সংকটে কিনা, জুলাই লাগবে না, এই মাসেই সম্ভব। কেন আমি ছোট করে বলি? প্রথম কথা, আমরা সংস্কার কতটুকু চাইব এটা তো একটা ব্যাপার। এখন প্রথম কথা, এই কথাটা আমি বললাম, এটা আমাদের না, আমাদের সরকার যখন বলে, প্রথম কথাটা বুঝতে হবে সংস্কার হচ্ছে একটা নিরন্তর প্রক্রিয়া, কারণ এর তো কোনো শেষ নাই। আপনি তো এটা দাড়ি টেনে দিতে পারবেন না, এটি একটা। দ্বিতীয় হচ্ছে, এটা কারা করতে পারবে? এটা করবে আমাদের একটা নির্বাচিত সরকার, তার পার্লামেন্ট এইগুলো করবে। আমরা আগেও যদি কতগুলো প্রজ্ঞাপন দিয়ে করি, সেটাও কিন্তু অনুমোদন করতে হবে সেই জায়গায়। আর একটা হচ্ছে কতগুলো এখন এই ধরনের নির্বাচন আমাদের কমিশনার আছে, নির্বাচন কমিশন আছে, তাদের কতগুলো অধিকার আছে, এখনই তারা করতে পারে। এইটুকুই, আমি এটা আর বাড়ালাম না কথা। তাহলে আমাদেরকে সেইটা বিবেচনা করেই কতগুলো কাজ করতে হবে। এখন প্রশ্ন এসেছে একটা, যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যদি কতগুলো পয়েন্ট সামনে আনতে পারি এবং এটা ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারি, কাজ আগায় থাকলো। আমরা বলছি ঠিক আছে, ওই পয়েন্টে তো আমরা কেউ দ্বিমত করি নাই, কোনো দলই দ্বিমত করে নাই। তাই এখন ওনাদের সাথে আমাদের যে কথা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছে যে যতটুকু সবাই মিলে ঐক্যমত্য হবে সেইটুকু আমি গ্রহণ করব। তারপরে অবশ্য আর একটা কথাও বলেছেন পরে এসে, যে ঠিক আছে আপনারা ঐক্যমত্য না হলে কে কি লিখেছেন আমি ওয়েবসাইটে দিয়ে দেবো। আমি তো আমাদের দল এটা বলেছি, খুব খুশির খবর। আমাদের খুশির খবর এই কারণে, ধরুন আমরা সমাজতন্ত্র চাই, সমাজ বিপ্লব চাই, কি কি চাই, আমরা যখন বলবো এটা তো অনেকে জানে না, উনি যদি ওয়েবসাইটে দিয়ে দেন তো ভালো, আমাদের কথা শুনতে পাবে। এটা হয়তো ঐক্যমত্য এখন হবে না, তা ভালো, আমাদের তো কোনো আপত্তি নেই, অন্য দল কি করবে, তাহলে তো আমি কোনো সমস্যা দেখি না। যতটুকু ঐক্যমত্য হবে গ্রহণ করবে, বাকিটা ঐক্যমত্য হলে ওয়েবসাইটে দিক, জনগণ যাচাই করবে। তাহলে এইটা যদি ফাইনাল হয়, এবার আমি কেন বললাম যে এই মাসের মধ্যে সম্ভব? ইতিমধ্যে দেখুন, প্রসঙ্গক্রমে একটু বলছি, ওনারা মাত্র 6টি কমিশনের আমাদের কাছে যে কোশ্চেনিয়ার পাঠিয়েছে 166টি, তার মধ্যে অ্যাকচুয়ালি রিপিটেশন আছে। আমি এটা নিয়ে কোনো একদিন আলাদা আলোচনা ডাকলে সব নিয়ে আলোচনা করতে রাজি আছি, সেটা বাদ দিলাম। 2 নম্বর হচ্ছে, ওনারা এই 6টির যে ডাউস বইগুলো রচনা করেছে, তাতে কিন্তু আপনি কোশ্চেনিয়ার মানে কি, এই ধরনের প্রশ্ন হিসাব করলে আমার বিবেচনায় এইখানে 500-600-রও বেশি
কোশ্চেনিয়ার থাকবে। তার মধ্যে অনেক কিছু আছে, একটা জেনারেল ঐক্যমত্য আমাদের কিন্তু আছে। ধরুন ভালো নির্বাচনের জন্য টাকার খেলা বন্ধ করতে হবে, পেশিশক্তি বন্ধ করতে হবে, প্রশাসনিক কারসাজি বন্ধ করতে হবে, একটা নির্বাচনকালীন সরকার থাকতে হবে, যে নামেই করি না কেন। অর্থাৎ এই ধরনের যে কতগুলো বিষয় আছে সেটা কিন্তু কেউ কারো দ্বিমত করবেন না, যেটা ওনারা আবার এই কোশ্চেনের মধ্যে রাখে নাই। তাইলে এখন করণীয় কি? আমি বলি যে বিভিন্ন রাজনৈতিক দল, সে বিএনপি থেকে শুরু করে কমিউনিস্ট পার্টি এবং অন্যরা, ইতিমধ্যে কিন্তু আমাদের মতামতগুলো আমরা দিয়েছি। তাহলে উনি যদি আজকে এই কয় তারিখ, 4 তারিখ, কালকে থেকে যদি ওনারা ওনাদের টিমকে বসিয়ে দেন, যাচ্ছা ভাই তোমাদেরকে অল্প সময় দিলাম, 3 দিন বা আরও 7 দিনই দেন, যে এই 166টা কোশ্চেনে এই যে এইখানে বাংলাদেশের যত দলগুলো মতামত দিয়েছে বা পত্রিকায় যা এসেছে, তার মধ্যে তোমরা টালি করে বলো যে এই কোনটা একমত হলো, কোনটা একেবারে দ্বিমত, কোনটায় আংশিক ঐক্যমত্য আছে। তাহলে আপনি ঐক্যমত্যগুলো টিকচিহ্ন দিয়ে বলেন যে কথার কথা এই 40টা পয়েন্টে বা 20টা পয়েন্টে একমত আছে, আর বাকিগুলো হয়নি। তাহলে আপনি আলোচনা করলে সিম্পল, যদি মনে করেন ভালো নির্বাচনের জন্য যেগুলো ঐক্যমত্য হয়নি, আংশিক ঐক্যমত্য আছে, জরুরি, আপনি শুধু ওই ইস্যুতে আপনি উইদিনে 7 ডেজ একটা ডায়লগ করেন। ডায়লগ করে যদি না মেলে করার কিছু নাই, তাহলে আপনি কিন্তু ঐক্যমত্য পাচ্ছেন। এবং আপনি যদি সইও করাইতে চান, আপনি ওই কাগজের ভিত্তিতে সই করাইতে চাইলে কেন মে মাস পার হবে আমি তো বুঝলাম না। তাহলে যদি নির্বাচনের সদিচ্ছা থাকে, আমার বিবেচনায় এইটার জন্য কালক্ষেপণের কোনো কারণ নেই। ইতিমধ্যে 9 মাসে কিছু হয়নি, এইটাই হচ্ছে জবর খবর। না হওয়াটা মনিয়াম্মা, আমি আপনার কাছে একটু এই প্রসঙ্গে জিজ্ঞেস করতে চাই যে মানে যে ঐক্যমত্যটা এখন পর্যন্ত হয়নি, অনেক মৌলিক বিষয়গুলো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, সেটির পেছনে আসলে বিশেষ করে যে নতুন রাজনৈতিক দল তারা আসলে বিএনপির দিকে ইঙ্গিত করে যে বিএনপির এক ধরনের মানে অনমনীয়তার কারণে এটা হচ্ছে না। যেমন ধরা যাক মানে একই ব্যক্তি সংসদ নেতা, দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে কিনা, আপনারা বলছেন যে এটা আসলে হতে পারে এবং এনসিপি বলছে হতে পারে না। এইরকম ধরনের যে মৌলিক বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো যদি আসলে বিএনপি ঐক্যমত না হয় শেষ পর্যন্ত, সেক্ষেত্রে আসলে কি আপনারা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন সেটি কি আরও পিছিয়ে পড়ার শঙ্কা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, প্রিন্স ভাইকে আমার শুভেচ্ছা। শোনেন, আপনার এই সংস্কারের আগে বিএনপি কিন্তু আরো 2.5 বছর আগে সব দলকে নিয়ে বিএনপি 31 দফা দিয়েছে। এর মধ্যে কিন্তু প্রাইমারিলি এই কথাগুলো কিন্তু আছে, 2 বারের অধিক প্রধানমন্ত্রিত্ব না, তবে যদি মানে গ্যাপ দিয়ে যদি হয়, সেখানে কিন্তু ফুললি বলা হয় নাই যে ফুললি আর হতে পারবে বা পারবে না। যদি জনগণ চায় কিংবা দল যদি চায়, সেটা অন্য হিসাব। আপনি 2 বারে যদি হিসাব করি বাংলাদেশের প্রেক্ষাপটে 10 বছর, 10 বছরের পরে গ্যাপ দিল। 10 বছর তো আসলে কেউ থাকে না, শেখ হাসিনার মতো স্বৈরাচার ছিল বলেই ছিল। আসলে তো জনগণ তো খুবই ফ্লেক্সিবল বাংলাদেশের প্রেক্ষাপটে। একটা সরকারের প্রতি ক্ষুব্ধ থাকে, অনমনীয় থাকে, এবং সরকারের কাজকর্ম ভালো লাগে না, তারা আরেকজনকে ভোট দেয়। সুইং ভোটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশে। তো সেই জায়গায় আপনার 2 বার পরপর যেটা বলা হয়েছে, এটা কিন্তু ওই যে গ্রামে একটা কথা বলে ধান নাই খ্যার পাড়ানো, মানে খড় হচ্ছে ধানের যে গাছটা, তো খড় পাড়াইলে চিটা বের হবে ধান যদি না হয়, তো ওই চিটা বের হয়ে যত কষ্ট হবে তো ওই হিসেবে কিছুই আসবে না। তো এই যে সংস্কার, যেটা প্রিন্স ভাই বললেন যে এটা সংস্কার, তো এটা ধারাবাহিক একটা ব্যাপার, সংস্কারের কোনো শেষ নাই, সংস্কার চলমান। তো চলমান সংস্কারটাকে আপনি এখানে নিয়ে আসছেন। বিএনপি দেখেন এর মধ্যেও 6 শতাধিক যে ছোটোখাটো সংস্কার যেগুলো শো করেছে, তার কিন্তু 5 শতাধিকের মধ্যে বিএনপি 5 শতাধিক কিন্তু একমত হয়েছে, ঐক্যমত হয়েছে। 72টা বা 73টা এরকম এখানে দ্বিমত আছে আংশিক। তাইলে আপনার মনে করেন যে বিএনপি তো অনেক বড় একটা কাজ করে ফেলেছে। এখন সব কাজের পরে আমি আপনাকে যদি বলি, সংস্কার সফলভাবে এই যে লাস্ট যে 1 তারিখে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বক্তব্য রেখেছেন, কি বলেছেন, আপনার মানবিক করিডোর বলেন আর সংস্কার বলেন, এগুলা কিন্তু রাজনৈতিক দলের কাজ, যে রাষ্ট্র পরিচালনা করবে পরবর্তীতে, তাদের হাত দিয়ে এটা সফলতা পাবে। তো সেই সফলতায় যদি আপনি মনে করেন আমি এখন সব মেনে নিলাম,
ওই যে বিয়ের ঘটকালির মতো যে এক লোক ছেলে পক্ষ বলছে আমার এই চাই এই চাই এই চাই, মেয়ের বাবা বলছে হ্যাঁ সব দিব, আমার একটা কথা শুনতে হবে, বলছে কি কথা বলে, আমি কিছুই দিতে পারবো না। তা এরকম যদি পরবর্তীতে এমপিরা যারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ করবে, এখন আপনি 70 অনুচ্ছেদ বলেন যাই বলেন না কেন, ওইখানে কিন্তু সব দলই মিলেই কিন্তু এই কাজটা করবে 70 অনুচ্ছেদে, চরমভাবে কিন্তু দলের বিপক্ষে চরমভাবে যেতে পারবে না। কিছু কিছু স্পেশাল জায়গা আছে ক্যাটাগরিতে, সেটার বাইরে যেতে পারবে। তা আমি যদি একটা দলের হয়েই লড়ি, আমি চরমভাবে কিভাবে যাব? তো সেই জায়গায় আপনার মনে করেন যখন হাজয় যুক্ত হয়েছে ভোটটা হবে, তখনই এই সংস্কারগুলো সফলতার মুখ দেখবে, আইদার নট। তাহলে সেটা নিয়ে যে এত কিছু করছেন, এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে দরকার নির্বাচনকে নিয়ে যে সংস্কারগুলো দরকার সেগুলো আগে আগে শেষ করা। জি, আপনি আবহমান কালে সংস্কার নিয়ে বসছেন, আপনার কথা থেকে আমার একটা কথা মনে হলো, সেটা হলো এনসিপি যে কি বলে, এনসিপি যা বলে সেটাই কি আমার শুনতে হবে? না, শুনতে হবে না। এনসিপি কে? এনসিপির তো কোনো আপনার রেজিস্ট্রেশনই নাই এখন পর্যন্ত। আচ্ছা। তাহলে আমি এনসিপির কথাই যদি শুনি, তাহলে তো আমি সেকেন্ড রিপাবলিকই করা দরকার। কিন্তু তারাও তো একটা অভ্যুত্থানের বড় শক্তি, সেটা তো আমি মাথায় তো রাখতে হবে। অস্বীকার করছি না, তারা আমাদেরই লোক, আমরা তাদেরই লোক। মনিপা, আপনি কিন্তু যেটা বললেন এইখানে যে জি, আমি রেভলিউশনের জন্য আলাদা আপনার সবকিছু করতে হবে। আমার 72 সংবিধান যদি আমার কাজ করে, সদা সত্য কথা বলবে, এটা আপনি যে আঙ্গিকেই বলেন, বাংলায় বললে একই অর্থ, ইংরেজিতে বললে, হিব্রু ভাষায় বললে অর্থ কিন্তু একই, সদা সত্য কথা। এখন ওই সংবিধানের মধ্যে যা কিছু লিখে আছে 72-এ, পৃথিবীর সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সংবিধান ঘাটায় কিন্তু সংবিধানটা বানানো হয়েছে, নাকি প্রিন্স ভাই? সেই সংবিধান মানেন না, দোষটা হলো আমাদের, আমরা যারা রাজনীতি করি, দোষটা তো সংবিধানের না। জি, মনিপা, আপনার কথা ধরে যদি বলি যে আপনি যে 31 দফার কথা বলছিলেন, সেখানে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তখন কি আপনার উল্লেখ করেছিলেন যে একবার গ্যাপ দিয়ে পরে আবার হতে পারবেন? তাহলে তো আসলে এটা পরিবর্তনটা সেভাবে কি আসলে আসে সেই 31 দফার এই সুপারিশ যদি থাকে? এখানে একটা কথা কারণ আছে, আমি আপনার যদি কথা ধরে ঠিক নিই, আছে, ওইখানে ওরকম জি। ছিল না, বাট ওগুলো তো ছোট ছোট আঙ্গিকে, ওটার আবার ধারাবাহিকতা আছে। যখন একটা জিনিস আলোচনা হয়, আমি আমার জন্য যেটা করেছি ওটা হ্যাঁ ঠিক আছে, ওইখানে পরের লাইনে এটাও নাই যে থাকতে পারবে কি পারবে না, লিখে আছে পরপর 2বারের বেশি। তো এই যে 2বারের বেশি প্রধানমন্ত্রিত্ব হতে পারবে না, সেটার পরে ওই লাইনগুলো ওইভাবে লেখা নাই। বাট যখন সরকারের সঙ্গে আলোচনা করবে, বার্গেনিং করাটাই তো বেস্ট আমি মনে করি। কারণ পরে আপনি বলবেন যে ও বিএনপি তো একটা থার্ড ক্লাস দল, আগে কথা বলছে সব মেনে নিছে, পরে কিছুই মানে না, ধরে নিই এটা যে নাহিদ আলোচনায় আসে ইসলাম, নাই। ধরে নিই যে নাহিদ ইসলাম বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, তার বয়স 26 বছর, সে যদি পরপর 2বার হয়, হ্যাঁ, তারপরে যদি তারা তো চাচ্ছে যে 2বারের বেশি কখনোই হতে পারবে না, কিন্তু আপনারা যেই ক্লজটা দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে নাহিদ ইসলাম 2বার হলো, তারপর একবার গ্যাপ দিয়ে আবার হলো, তাহলে তার প্রধানমন্ত্রিত্ব থাকার সম্ভাবনা তো আরো বেশি। তারা তো নিজেদের বরং ক্ষতি করে এটা করছে, সেক্ষেত্রে যদি বিএনপির আপত্তি শোনেন, কি আসলে? যদি সেটা কি বেশি শুধুই- হয়, একজন নাহিদ ইসলামের জন্য তার একটা সংবিধান হবে না, একজন নাহিদ না, আমি ইসলামের just জন্য তো এটাকে reference সংবিধান হিসেবে কাটা নিচ্ছি। ছেঁড়া হবে না। আমি বলি, সংবিধানটা আপনিও 2বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারেন, আপনি নাহিদ ইসলামরে খালি বানান কেন? প্রিন্স ভাইও হইতে পারে, হইতেই পারে। আমি এনসিপির যেহেতু এটা দাবি, বাংলাদেশে যে এরকম ছোট ছোট বাচ্চারা যে মন্ত্রী হবে, এটা কি তারা কল্পনা করছে? সো হইছে তো, এরকম যে কেউ হতেই পারে যদি আপনার ভাগ্যে থাকে, এটা গড ভালো মতো জানে। আমরা যেহেতু একটা ধর্মে বিশ্বাস করি, সেই জায়গায় আপনার মনে করেন আমরা তো তাদের কথাও চিন্তা করে করছি, হতেই পারে যে কেউ। আমরা তো বলিনি শুধু বিএনপি আসলে এটা হবে, যে কেউ আসলেই হবে। বিএনপির যদি বয়স্ক লোক থাকে, 2বারের বেশি এমনিই হয়তো সে টিকতে পারলো না, তো বয়স্ক যদি কম বয়স থাকে তাহলে হয়তো যদি টিকতে পারলো। আমাদের কথা হলো সবার জন্য তো সার্বজনীন। মনে হয় এটাও কি কারণ যে আমরা আসলে পরিবারতন্ত্রের বাইরে যেতে পারি না, সেটাও কি একটা অনেক ধরনের? আমি কিন্তু পরিবারতন্ত্রের কথা একবারও বলি না, আমি কিন্তু আপনার কথাও বলছি। না, আমি একটা প্রশ্ন করলাম, সেটা কি এটা আসলে থার্ড ওয়ার্ল্ডের এটা একটা মানে কারণ থার্ড ওয়ার্ল্ড রাজনীতি করে যা, সেই রাজনীতির আঙ্গিকে রাজনীতি করে না, তারা কাউকে না কাউকে প্রভু মেনে রাজনীতি করে। যেমন ধরেন যে আওয়ামী লীগের সঙ্গে থাকলো, তারা একরকম একটা জিও পলিটিক্সের দিকে গেল, আরেকজনের সঙ্গে থাকলো, এরশাদের সঙ্গে থাকলো, তারা এক ধরনের জিও পলিটিক্সের সঙ্গে গেল। সেটা একজন যদি এই জায়গাটা ব্রেক না করে, তাহলে এটা হয় না। জি, অসংখ্য তো ধন্যবাদ। আমি আরেকটা জিনিস আপনাকে বলতে পারি, একটা ডাক্তারের ছেলে যদি ডাক্তার হয়, ডাক্তারের ছেলে
ডাক্তার হতেই পারে, কিন্তু তাকে কিন্তু ডাক্তারের মতোই পড়ালেখা করতে হবে। ডেফিনেটলি, থ্যাংক তো ইউ। ডাক্তারের ছেলে যদি ডাক্তার হতে পারে, পলিটিশিয়ানের ছেলে ছেলেও মেয়েরা কেন politician হতে হতে পারে না যদি সময় দেয়? জি, অসংখ্য ধন্যবাদ। রুহিন হাসান প্রিন্স ভাই, আপনার কাছে একই ধরনের প্রশ্ন আমার। সেটি হলো যে আমি কয়েকটা প্রশ্ন একসঙ্গে করি। সেটা হলো যে সংসদ নেতা, তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান, সেগুলো একসঙ্গে চান না। পরপর দুইটি প্রধানমন্ত্রী পরপর বা যে কোনো সময় দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না, এইসব ধরনের সুপারিশ সংস্কার কমিশনগুলো দিয়েছিল। ঐক্যমতে আছে এনসিপি এবং জামায়াত ইসলামী, বিএনপি সেখানে নেই। এই বিষয়টি নিয়ে আপনি আসলে কিভাবে বলবেন? সংস্কার কমিশনের যে প্রস্তাব সেগুলোকে আসলে না, আমি একেবারে ফেলে প্রথমে- দেওয়ার মতো নাকি ভালোই? না, দুই তিনটা দিকে বলি। যে প্রথমে আমি ভালোর দিকটা এটা বলছি যে এই যে আলোচনাটা আসছে এটা ভালো। এখন এই আলোচনাগুলো কেন আসছে যদি বলেন ভিত্তিটা কি, আমি জেনারেলাইজ করে বলছি। মানে যাদের উদ্দেশ্য সৎ, আমি ধরে নিচ্ছি সবারই সৎ উদ্দেশ্য এই আলোচনা থেকে, সেটার উপর ভিত্তি করে। কারণ আমরা যে সংসদীয় গণতন্ত্র প্র্যাকটিস করতে চাই এটা তো মানুষের জন্য, কিন্তু আমরা এই কাজগুলো করতে যেয়ে দেখছি অনেকগুলো ঘটনা যা প্রকৃতপক্ষে আমাদের গণতন্ত্রকে বিকশিত করে না, বরঞ্চ কর্তৃত্ববাদ, স্বৈরাচারী প্রবণতা গড়ে ওঠে, ফ্যাসিস্টিক প্রবণতা গড়ে ওঠে। এই জন্য কিন্তু আলোচনা আসছে যে আমরা ওই যে যেটা বললেন, সংসদ নেতা দলীয় প্রধান থাকবে কিনা, প্রধানমন্ত্রী একাধিকবার হবে কিনা, আমাদের পার্লামেন্টটা দ্বিকক্ষ করবো না সংখ্যানুপাতিক করবো না, এখনকার পরিস্থিতি আছে। তা আমি আলোচনাকে তো আমি ওয়েলকাম করছি। এইবার আপনি দ্বিতীয় প্রশ্ন, এই যে আপনি কি আলোচনা আজকে করেই আজকে সমাধান করতে চান, এটা একটা ভুল পদ্ধতি। কারণ এগুলো করতে হবে যে আলাপ আলোচনাটা যদি সামনে থাকে, জনগণে কিন্তু সিদ্ধান্ত নেবে। আর জনগণ সিদ্ধান্ত নেয় কিভাবে? জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদে যায়, তারা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করে। তো এইবার এই আলোচনাটা, আমার বক্তব্য হচ্ছে আমরা এই আলোচনাটা আগায় রাখার মধ্য দিয়ে, এই যে যেমন ধরুন আপনি এখানে স্পেসিফিক যে দুই একটা কোশ্চেন করলেন, এরকম অনেকে করে না, আমি এটাকে পজিটিভ দেখি। পজিটিভ দেখি মানে যেসব শ্রোতারা শুনলো তারা কিন্তু মাথা কাটানোর সুযোগ পেল, তারা একটা মত দিল। আমি এটা কল্পনায় যাই, ধরেন কথার কথা কল্পনা করি কমিউনিস্ট পার্টি একটা মত আমরা পোষণ করি, তা আপনি আলোচনাটা মাঠে দিয়ে দিলেন। আমি যদি দেখি মানুষ এখন এটা মনে করছেন, আমি তো আমারটা পরিবর্তন করতে পারি, অন্য কেউ পরিবর্তন করতে পারে, তাহলে সেই বিবেচনায় আলোচনা ঠিক আছে, এবং আপনাকে কিন্তু ঠিক করতে হবে। আমরা কয়জন ঠিক করবো এটা ভুল পদ্ধতি। আমি এটা করব কিসের উপরে ভিত্তি করে? জনগণের উপরে ছেড়ে দেবো, এবং এটা নির্বাচিত পার্লামেন্ট করবে, তার আগে কিন্তু আমার করার অধিকারই নেই, এইটা বিবেচনা করতে হবে। এবার আমি ছোট ছোট করে মন্তব্য করি আপনাদের এই পয়েন্টে। যেমন ধরেন এইখানে যে পরপর দুইবারের যে কথা আছে, তা আমার মনে হয় যে এটা জেনারেলি, যেমন আমরাও মনে করি, এটা জানেন কিনা জানি না, আমাদের দলের কেন্দ্রীয় কমিটিতে প্রেসিডেন্ট সেক্রেটারি দুইবারের পরপরের বেশি কেউ থাকতেই পারে না দলে। তা আমরা একটা দলে যখন এটা এন্ডোর্স করেছি, তা আমরা তো জাতিতে চাই, বলার অপেক্ষা রাখেন। এখন ধরেন একটা নতুন কোশ্চেন আসছে যে পরপর দুইবারের আগে গ্যাপ দিয়ে থাকবো কিনা, তা আমার কথা কালকেই কেন সমাধান এটা করতে হবে? এত তো জরুরি বিষয় না। আপনি মনে রাখেন এটা আলোচনায় যাক না, মানুষের মত দেখেই আমরা পরে ঠিক করবো, কারণ কালকে তো এটা করার ব্যাপার না, তো সংসদ করবে, যথেষ্ট সময় আছে, আপনি জোর দেওয়ার ব্যাপার না। এখানে এটা নিশ্চয়ই গেল। আপনি নিশ্চয়ই 90-এর অভ্যুত্থানে সেখানে পার্টিসিপেট করেছেন। 90-এর পরে, অভ্যুত্থানের পরে সেখানে যে ছাত্রদের মধ্যে যে কথা রাখে নাই। জি, আচ্ছা, কথা আমি রাখেনি, আসছি। সেই আশঙ্কা তো অনেকের না, আছে। সেই আশঙ্কার তার সাথে এইটা একেবারেই মেলানো যায় না। কেন? আমি একটু সময় দিলে 2 মিনিট ওই ব্যাখ্যাটা দেবো, কারণ 90 নিয়ে কথাটা খুবই গুরুত্বপূর্ণ বলেছে। আমি পরে আসছি। যেমন আর এখানে বেশি সময় নিচ্ছি না, গেল একটা। আমি যেমন আমাদের দল মনে করি ওই পয়েন্টে বললাম, কিন্তু দ্বিতীয় যেমন আমরা মনে করি যে দলীয় প্রধান এবং সংসদীয় দলের নেতা তো এক লোক থাকাই উচিত, কেন থাকবে না? তাইলে হয়টা কি? কারণ ওইখানে সংসদীয় গণতন্ত্রে যিনি লিড করবেন, তিনি দলকেও যদি লিড না করতে পারেন, তাহলে তার নীতি আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে তো হবে না। এখন কিভাবে পাওয়ার ডিসেন্ট্রালাইজ করবেন? কারণ তিনি যদি সংসদের পুরো দায়িত্ব পালন করতে হয়, কথার কথা ওই দলের প্রেসিডেন্ট সেক্রেটারি তো পুরো দায়িত্ব পালন করতে পারবে না, কিন্তু অন্যতম প্রধানত থাকা দরকার। সেটা কিন্তু আলোচনার মধ্যে দিয়ে কি করবো ঠিক করা যাবে। আরেকটা পয়েন্ট বলে এখানে শেষ করি। ধরেন যেটা আপনি তোলেন নাই, কিন্তু আমি গুরুত্বপূর্ণ মনে করি, ধরেন বিএনপি মনে করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। যেমন ধরেন আমরা বামপন্থীরা এখনো মনে করি যে না, দ্বিকক্ষ বাংলাদেশের দরকার নাই, সংখ্যানুপাতিক পদ্ধতি দরকার। কিন্তু আপনি এইটাতে এইবারে তো সমাধান করতে পারছেন না, ঐক্যমত্য হবেই না, তাহলে এটা ছেড়ে দেন আলোচনার জন্য। বিএনপির মত থাকুক, সংখ্যানুপাতিক পার্লামেন্ট আপনারা এবং জামায়াত ইসলামীকে আমরা আরো অনেক দল চাই, এবং আমরা 90 সাল থেকে, মানে 90-এর গণঅভ্যুত্থানের পর থেকে চাই, এটা এখন না। 94 সালে তখন বাম গণতান্ত্রিক জোট, তখন থেকে চাই সংখ্যানুপাতিক, কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতির সাথে স্থানীয় সরকারও জড়িত, এটা বড় আলোচনা। কিন্তু আমি কথাটা যে কারণে তুললাম, যে আমরা মানুষের মধ্যে ছুড়ে দেই যে সংখ্যানুপাতিক পদ্ধতিই দ্বিকক্ষবিত পার্লামেন্টই। আমরা মানুষের কথা শুনে আমার মত আমি চেঞ্জ করতে পারি, বিএনপি তার মত চেঞ্জ করতে পারে। আমি বলছি আপনি এই ধারা না করে হঠাৎ করে একটা আলোচনা আনলাম, মানুষ জানলো না, বুঝলো না ভালো করে, আমি ইয়েস নো করবো, এটা খুবই ভুল পদ্ধতি, গণতন্ত্রের জন্য ভালো পদ্ধতি না, এটা বুঝুন। এবার আমি 30 সেকেন্ড একটু সময় নিয়ে বলি। দেখুন, 90-এর গণঅভ্যুত্থানের তো ঠিকই
90-এর গণঅভ্যুত্থানের পরে যেসব শাসক গোষ্ঠী ক্ষমতায় ছিল অনেকে যথাযথ করে, কিন্তু ওইটা আবার এত বড় দাগে কিন্তু আলোচনা ছিল না। কি কি ছিল খালি মনে করে দিয়ে আমি শেষ করে দিচ্ছি। একটা ছিল একটা ভালো নির্বাচন করব এবং ভালো নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলব। তো পারি না এবারে, কিন্তু নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা সবাই একমত যে ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা ওটা দিয়ে করতে হবে। আরেকটা ছিল কি, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ধারা পুনঃপ্রতিষ্ঠা করব। এখন এটা যার যার মতো করে ব্যাখ্যা দিছে, তা আমি যদি এবার এটা না করি তাহলে সমস্যা নেই। আরেকটা ছিল কি, আমরা কেউ সাম্প্রদায়িকতা করব না, কেউ যদি সাম্প্রদায়িক প্রচার প্রচারণা করে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। অনেকে কথার কাছে রাখেনি, এখনো সেটা তো প্রাসঙ্গিক আছে। আরেকটা কি ছিল, আমাদের মধ্যে যদি পরস্পর সংকটের উদ্ভব হয়, এটা আচরণবিধি ছিল, তা আমরা পরস্পর আলাপ আলোচনা করে ঠিক করব। জি, তাহলে আপনি এই জায়গাগুলো যদি বলেন 90-এ যতটুকু ব্যত্যয় হয়েছে, আপনি এইবারও কিন্তু ব্যত্যয়ের দিকে চলে আসছেন কেন জানেন? এটা আমার পরিষ্কার বক্তব্য, আগেও বলেছি। গণঅভ্যুত্থানের পরপর দ্রুত একটা নির্বাচন করলে জনগণের যে গণঅভ্যুত্থানের প্রতি যে আকাঙ্ক্ষা ছিল, কেউ কিন্তু এর থেকে পিছু উঠতে পারতো না। আপনি যত দেরি করে নির্বাচন দেখবেন এইগুলো ফিকে হয়ে যাবে, তখন নির্বাচিতরা অনেক কথা না রেখেও পার পেয়ে যেতে পারে। কিন্তু আমি মনে করি 24-এর গণঅভ্যুত্থানে এইবারের যে আকাঙ্ক্ষা মানুষের সামনে নিয়ে এসেছে, আপনি এইবারের আকাঙ্ক্ষা অনেক কিছু যারাই ক্ষমতায় যাক না কেন সব বাস্তবায়ন করবে, সেটা আমি মনে করি না। কারণ আপনি তেঁতুল গাছ যদি নির্বাচিত করেন তা তো মিষ্টি আম আশা করতে পারবেন না, সেটা অন্য আলোচনা। কিন্তু একেবারেই উপেক্ষা করতে পারবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। মনিয়াপা, প্রিন্স ভাই বলছিলেন যে সংখ্যানুপাতিক যে নির্বাচনের পদ্ধতি যেটি জামায়াত ইসলামও চায়, সেটির সঙ্গে দেখলাম কমিউনিস্ট পার্টিও একমত। খুবই বিপরীতধর্মী দুটি দল কিন্তু একমত হয়েছে এই বিষয়ে। বিএনপি বিষয়টা চায় না। বিষয়টা কি এরকম যে আসলে বিএনপি অনেক আসনে তাদের মানে এককভাবে জিততে পারবে, তাদের সংখ্যানুপাতিক ভোটের প্রয়োজন হয় না, বড় দল হিসেবে বিএনপি চায় না, যারা ছোট দল তারা চায়, এমন কি মনে হয় কিনা আপনার? আসলে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। একটু ছোট করে বললে আমার অনেকগুলো প্রশ্ন। যে প্রিন্স ভাইরা যেটা চান এটারও যুক্তি আছে, বিএনপি চায় না তারও যুক্তি আছে। প্রিন্স ভাই যদি ধরেন বিএনপির নেতা হতো, হয়তো প্রিন্স ভাইও চাইতেন না। আমি এটাই বলি। বা জামাত যদি বিএনপির হতো, জামাতও চাইতেন না। এটা বহু বছর এরকমই হয়। আমি যদি নর্মালি আমি পাই, হেঁটে হেঁটে পাই, আমি দৌড়াবো কেন? তো আমি কেন আরেকজনকে ভাগ দিব? আমি অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবেই আপনার প্রশ্নের উত্তর দিলাম। আমি যা বিএনপি নেতা বা কর্মী হিসেবে দিচ্ছি না। তো এটা একটা যদি সম্পর্কগুলো সুসম্পর্ক থাকতো, কেন জানি দেখেন, তাও একটা কথা ছিল। আমি প্রিন্স ভাইয়ের কথা বলছি না এখানে। যেমন ধরেন জামাতের সাথে বিএনপি অনেক দিন অ্যালায়েন্স করেছে, আপনার যুগপৎ আন্দোলন করেছে। বিএনপি জামাতের জন্য অনেক পোর খেয়েছে, অনেক মানে ছেঁচা খেয়েছে যেটাকে বলে বাংলায়। কিন্তু জামাত 5ই আগস্টের পরে জামাত রাতারাতি চোখ পাল্টে দিল। বিএনপিকে আরেকবার ভাবার জন্য এই করে দিল যে আমি কাদের সাথে কাজ করেছি। আমার কাছে এরকম মনে হয়েছে। আমি আমার রিয়ালাইজেশন থেকে আপনাকে কথাগুলো বলছি। তো তারপরে আপনার মনে হলো যে বন্ধু বলে কোনো শব্দ নাই, শেষ বলে কোনো শব্দ নাই। তো তাদের যদি সংখ্যানুপাতিকে বিএনপি রাজি হয়, বিএনপির লস হবে। হ্যাঁ, বিএনপির এত লাভেরও দরকার নাই, হতেই পারতো। সেটা যদি শুধু প্রিন্স ভাইয়ের জন্য হতো বা আরো 5টা বামের জন্য হতো, হইলে হতে পারতো। কিন্তু এখানে অনেক সিরিয়াস রুক্ষতা আছে, যে রুক্ষতারা তাদের যদি লাভটা তাদের বেশি হবে, অনেক বেশি হবে। বিএনপি তো এই হিসাবটা একটা বড় দল হিসেবে এই হিসাবটাও করবে। মানে ভালো হলে এতটাও তো ভালো হতে পারে না যে নিজেকে দেউলিয়া করে দেওয়া। এটার জন্য দেউলিয়া হবে না, কিন্তু কিছু জিনিস আছে না, 1 মণ দুধের মধ্যে ধরেন 1 ফোঁটা চুনা ছাড়লে ওই দুধটা কিন্তু এমন না যে 10 কেজি খাওয়া যাবে আর 10, 20, 30 কেজি ফেলে দিতে হবে, পুরাটাই ফেলে দিতে হবে। আমি এই কথাটাই বলতে চাই আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিন্স ভাই, আমি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করতে চাই। সেটি হলো যে আগের সংবিধান অর্থাৎ 72-এর যে সংবিধান, সেখানে 4টি মূলনীতির মধ্যে ছিল ধর্মনিরপেক্ষতা। তো সেটি তো আসলে এনসিপি এবং জামায়াত ইসলামী অনেকেই আসলে এটা বাতিল চাচ্ছে, আমরা 5 আগস্টের পরে লক্ষ্য করছি। যদিও বিএনপি সেই বিষয়ে অনেকটাই একমত না, এবং তারা সেটি থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদের প্রস্তাব করেছে বা প্লুরালিজমের প্রস্তাব করেছে। প্লুরালিজমের বাংলাটা সংস্কার কমিশনকে খুঁজে নিতে বলেছে। আবার দেখা যাচ্ছে হেফাজতে যে সমাবেশটা হলো, সেখানে বহুত্ববাদও বাদ দিতে বলা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে একইভাবে জামায়াতের নায়েবে আমির তিনি কিন্তু কড়াভাবে সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকের পর বহুত্ববাদ বাদ দিতে বলেছে। তাহলে বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতা যদি বাদ দেওয়া হয়, তাহলে দেশের সংখ্যাগরিষ্ঠ যারা মানুষজন আছে, সেটা কি আসলে তারা কি একটা ধরনের নিরাপত্তাহীনতায় ভুগবে কিনা, এবং রাষ্ট্র কি আসলে বৈষম্যমূলক হয়ে যাবে কিনা, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আবার ফ্যাসিবাদ হটানো রাষ্ট্র? আপনার শেষ কথাটা খুবই গুরুত্বপূর্ণ।
একেবারে শেষ শব্দ কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে আমি একটু ওই সংখ্যানুপাতিক পদ্ধতিতে 1-2 মিনিট একটু বলি একটু, যদিও আমি পুরো ব্যাখ্যার সময় নাই বা আমারও দেওয়া উচিত নয়, তো বিএনপি ভালোভাবে বলতে পারবে। দেখুন, বিএনপি কিন্তু সংখ্যানুপাতিক নাকচ করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আপনি যদি তথ্য দেখেন, তারা যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছে, উচ্চ কক্ষে কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলেছে। এবং আমার ব্যক্তিগত ধারণা, যদিও আমি বলতে পারবো না, যদি এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকে, অ্যাকোমোডেট করার কথা তারাও যেভাবে ভাবে, তখন কিন্তু সংখ্যানুপাতিক ভাবতেও পারে, এবং স্থানীয় সরকার আরো যদি শক্তিশালী করা হয় তখন ভিন্ন। সুতরাং এক বাক্যে কথাটাই যেন বললাম, অমুক নাকচ করে দিছে, অমুক পক্ষে এসেছে, এটা কারেক্ট না। এই জন্য এবার দ্বিতীয়ত আপনি যে প্রশ্ন বলেছেন, আমি শেষটা বললাম গুরুত্বপূর্ণ এই কারণে, আমরা এবারের যে আন্দোলনটা করলাম এবং আগের আন্দোলনও খেয়াল করেন, এমনকি মুক্তিযুদ্ধের সময়ও বলেন, সেটা কি আমরা একটু সবার সামাজিক মর্যাদা নিশ্চিত করার কথা বলছি, সাম্যের কথা বলছি, সামাজিক ন্যায় বিচারের কথা বলছি। এবং শুধু মুক্তিযুদ্ধ না, আপনি পাকিস্তান আমলের 54 যুক্ত ফ্রন্ট নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন সময় যে আন্দোলন সংগ্রামগুলো ছিল, তারই ধারাবাহিকতাই কিন্তু 72-এর সংবিধান, এবং সেখানেই কিন্তু গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এখন এটা কে কীভাবে বলবো সেটার হিসাব করাও কিন্তু তার আছে। সুতরাং আপনি ওইটাকে যদি এইখানে যেহেতু সবাই মিলে থাকি, আপনি এইটাকে নাকচ করছেন, ধর্মনিরপেক্ষতাকে, আবার বহুত্ববাদের কথা বলছেন, তার মধ্য দিয়ে আপনি যেটা বলেছেন খুবই কারেক্টলি আমি মনে করি যে আমাদের দেশের ধর্মীয় এবং অন্যরাও একটা কি বলবো, যে শব্দটা আপনি বললেন যে নিরাপত্তাহীনতায় ভোগার কথা বলবে। বরঞ্চ আমরাও মনে করি যে এইখানে ওইখানে হাত দেওয়ার কোনো দরকার নাই, বরঞ্চ এইখানে অন্যান্য জনগোষ্ঠীর যে স্বীকৃতিটা নাই, যেন আমাদের দেশে আদিবাসী এবং অন্যান্য জায়গায়, তাদের কিভাবে আপনি ঢোকাবেন সেই চিন্তা করেন, ওইখানে অন্যান্য সংকটগুলো দূর করার আলোচনা করেন। এই কিন্তু এই ক্ষেত্রে আমি এই কথা বলেই শেষ করতে চাই। এখানে আপনি তো বুঝছেন যে এই পয়েন্টে একমত হচ্ছি না। আপনি হেফাজতের কথা বললেন, আপনি বিএনপির কথা বললেন, ওই কমিটির কথা বললেন, ওই নাগরিক কমিটির কথা বললেন, কমিউনিস্ট পার্টির কথা বললেন, তাহলে আপনি কি জোর করে এখন একমত করাবেন? তাহলে তো আলোচনার দরকার নেই। আমি বলতে চাচ্ছি ধর্মনিরপেক্ষতাটা ফেলে দিয়ে বহুত্ববাদ রাখা হয়, সেক্ষেত্রে তো সবাই দুই ধরনের না, এক না, মোটেই এক না। বহুত্ববাদ ভিন্নভাবে মিন করে, তার কতগুলো পজিটিভ দিকই আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আমরা যেটা মনে করি আপনি ধর্মনিরপেক্ষতা থাকলে ওইটার অপ্রয়োজনীয়, ওইটার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ বরঞ্চ এটা কোনো দরকার নেই, বরঞ্চ ধর্মনিরপেক্ষতা সম্পর্কে যে নেগেটিভ দিকগুলো আছে সেইটাকে আমরা দরকার হলে সেফটি ক্লজ করে দেবো। কারণ অনেকে ভুল মনে করে যে এটার মানে ধর্মহীনতা কিনা, মোটেই না। ওটা কিন্তু দেখবেন 72-এর সংবিধানের যে প্রণয়ন কমিটি 4 নভেম্বর যখন পরিষ্কার বলা আছে ধর্মনিরপেক্ষতা মানে আমাদের কি, সেইখানে কিছু লিখতে হলে আমরা লিখে নেব, কোনো অসুবিধা নেই। সোশ্যালিজম মানে যার যার মতো করে আমি লিখে নেব, কোনো সমস্যা নেই, সাম্যের কথা এটা লিখতে পারি। কিন্তু এটাকে আপনি বাতিল করে অন্যটা বললে হবে কি? কারণ 72-এর সংবিধান তো আমাদের একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন, এবং অনেকে বলতে চান এটা হঠাৎ করে, মোটেই হঠাৎ করে না। আমি একটু অনুরোধ করব, আপনি এই যে 54 যুক্ত ফ্রন্টের 21 দফা পড়েন না, আপনি পরবর্তীতে 69-এর গণ অভ্যুত্থানের 11 দফা পড়েন, আওয়ামী লীগের 6 দফা নয় আপনি বাদ দেন, ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা পড়েন, ওই সময়ের পুরো ঘটনাবলী আপনি পড়েন, দেখবেন তারই কালমিনেশনের এইটা আছে। সুতরাং এটা বাদ দেওয়ার যেমন আমরা তো মোটেই পক্ষে না। তাহলে আমি বলছি যে ঠিক আছে, আলোচনা আপনি করতে চান, আলোচনা থাকুক, কিন্তু আপনি এই আলোচনা যদি সমাধান করে নির্বাচনের কথা বলেন, তাহলে তো কাল বিলম্ব ছাড়া কোনো কারণ নেই, কারণ একমত হবে না। এই এবং আমি আবার রিপিট করছি, আপনার শেষ কথাটা গুরুত্বপূর্ণ। এইবারের আন্দোলন গণতন্ত্র, বৈষম্য মুক্তি এবং মানুষের, সকল মানুষের এক ধরনের নিরাপদ আবাসভূমি চাইব, এমন কিছু আমাদের করা উচিত হবে না যাতে কেউ একটা ক্ষুদ্র জনগোষ্ঠী হলো সে যাতে নিজেকে অনিরাপদ বোধ করে। অসংখ্য ধন্যবাদ। আমি 1.5 মিনিট করে আপনার কাছে সময় নেব। সেটি হলো যে একদমই সাম্প্রতিক বিষয়, সেটি হলো যে করিডোর নিয়ে, মানবিক করিডোর, রোহিঙ্গা আরাকান রাজ্যের সঙ্গে যে মানবিক করিডোরের আলোচনা চলছে, সেখানে আসলে বিএনপি অভিযোগ করছে যে সরকার লুকোচুরি করছে, সরকার আসলে নির্বাচিত নয় বলে সরকার এই বিষয়টি নিয়ে লুকোচুরি করছে। অপরদিকে আজকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেছেন যে করিডোর নিয়ে আলোচনা হলেও কোনো ধরনের চুক্তি হয়নি, এবং সেটি তো আসলে মোটামুটি ওপেন, এবং প্রক্সি যুদ্ধের কোনো মানে সম্ভাবনা বাংলাদেশের নেই। মানে প্রক্সি যুদ্ধে জড়ানোর যে আলোচনা গতকাল মেজর হাফিজও করেছেন, নুরুল হক নূর করেছেন, আসলে বিএনপির কেন মনে হচ্ছে যে সরকার লুকোচুরি করছে? দেখেন, এটা তো সাধারণ কথা, যেখানে উপদেষ্টা, আপনার পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে করিডোরের একটা ব্যাপারে পজিটিভলি বললেন যে এটা দেওয়া হচ্ছে বা হয়েছে এরকম, তখন আপনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি বললেন যে না, উনি ডাবল স্ট্যান্ডার্ড কথা বললেন যে এরকম কোনো কথাই হয় নাই। তাহলে যদি প্রধান উপদেষ্টার প্রেস সচিব যদি সত্য বলে, তাহলে পররাষ্ট্র উপদেষ্টা অসত্য বলেছে।
পররাষ্ট্র উপদেষ্টা যদি সত্য বলে, তাহলে প্রেস সেক্রেটারি অসত্য বলেছে। এখন আমরা কোনটা ধরবো? এখন আপনি খলিল সাহেবের কথা আসেন, উনি যেটা বললেন আমরা একটা জায়গায় আমরা একটু স্থির করতে পারলাম যে এখনো সব শেষ হয় নাই, কিন্তু ঘটনাটা যেটা লুকোচুরি তো হচ্ছেই, লুকোচুরি হয়েছে না। আপনি যেমন ধরেন যে 10 কিলো আপনার তাদের জওয়ানরা 10 কিলো ভিতরে এসে জলকেলিতে অংশগ্রহণ করলো, সেই সেইখানে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এটা কিন্তু তার এটা দায়িত্বের মধ্যে পড়ে, 10 কিলো ভিতরে ঢুকে গেছে, এটা কিন্তু চারটিখানি কথা না। উনি বললে হলেও হতে পারে, না হলেও না হতে পারে, এটা একটা মন্ত্রী পর্যায়ের কোনো লোকের এটা কোনো বয়ান হতে পারে না। তারপরে আবারও কিন্তু তারা আসছে এবং প্রতিনিয়ত আকাশপথ লঙ্ঘিত হচ্ছে, নৌপথ লঙ্ঘিত হচ্ছে। আপনার বাংলাদেশে প্রতিদিন আপনার হাজার হাজার রোহিঙ্গা ঢুকছে আবার, অথচ কথা ছিল কি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল চলে যাওয়ার সময় কথা হলো যে 1.5 লাখের মতো তারা ফেরত নিবে। পরবর্তীতে এই পররাষ্ট্র উপদেষ্টায় বললো যে এমন কোনো কথা হয় নাই। তাহলে আপনি দেখেন কতগুলো লুকোচুরির এখানে ব্যাপারগুলো, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু চারটিখানি কথা না, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ভেরি ডেঞ্জারাস। সেটা হলো যে অন্তর্বর্তী সরকারের উপরে যে অভিযোগগুলো আনা হচ্ছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, তারা কি আসলে খুব বেশি চড়াও হয়ে যাচ্ছে কিনা সরকারের উপর, আপনি কি মনে করেন? না, আমি চড়াও তো বরঞ্চ এখনো হয় নাই। আমি বরঞ্চ বিশেষ করে গ্রামে গঞ্জে বা উপজেলায় গেলে মানুষ আমাদেরকে অভিযোগ করে যে আপনারা এখনো সফট ভূমিকা নিচ্ছেন, কারণ এখন আপনারা বুঝতে পারছেন। এই যে ধরেন আপনি যে ঘটনাটা বার্মা নিয়ে মানে মায়ানমার নিয়ে যেটা বললেন, আলটিমেটলি তো লুকোচুরি কেন? আমি তো বলি যে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছে সেটাকেই আমি পজিটিভ মানে ওনার কথাকে কারেক্ট ধরা উচিত, নীতিগতভাবে একমত হয়েছে সেটাকেই ধরে বিবেচনা করতে, এবং এই একমত খুবই ক্ষতিকর। কারণ উনি এই সেক্টরেরই মালিক, এই সেক্টর আপনি ওনার। একটা নির্বাচিত সরকার হলেও সংসদ এত বড় ভূমিকা নিতে গেলেও অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলে, ওনার কথাই বলে নাই। এবং প্রসঙ্গক্রমে বলে, আমি সময় নাই বলে হয়তো আপনিও সময় দিতে পারবেন না, আমি বলতে চাই না। ওই জাতিসংঘের মহাসচিব এসেছিলেন 15ই মার্চ 2টা সভায় আমি আমন্ত্রিত হয়েছিলাম, ওনার সাথে একটা ডায়ালগে এবং বিকেলে ইফতারে সন্ধ্যায়। তাতে তো আমরা যেটা আলামত দেখেছিলাম সে আলামতটা খুব একটা ভালো দেখি নাই, এইটুকু খালি বলে গেলাম। সুতরাং সরকার যদি এ ব্যাপারে হুঁশিয়ার না হয়, বাংলাদেশকে একটা যুদ্ধে জড়িত মানে যুদ্ধ খেলায় ওই যেটা বলে জড়িত করে যদি নির্বাচন বিলম্বিত করতে চায় এবং এখানে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীকে ঢোকার সুযোগ দেয়, দেশের জন্য খুবই ক্ষতিকর হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল রাতে আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।